কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া, পতাকা হাতে অভ্যর্থনা জানাতে সড়কে বিএনপি নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, থাকবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতির সুপারিশ সংস্কার কমিশনের বাজেটের 15% বরাদ্দের প্রস্তাব। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে 2টি গুদামে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ, মালিক কর্মচারী পলাতক। নাব্য সংকট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে প্রায় সময় ব্যাহত ফেরি চলাচল, অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অর্থ অপচয়। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীরে বন্ধ হাজারের বেশি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে ঝুলছে তালা, অলস সময় কাটছে শিশুদের। দর্শক শুভ সকাল, দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তিনি কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রয়েছেন। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ। সবকিছু ঠিক থাকলে আজ সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। আলী আক্কাস আকাশের রিপোর্টে বিস্তারিত জানব। লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেখানে সোমবার বিকেলে মা খালেদা জিয়াকে এভাবে বিদায় জানান ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সোমবার রাত 9:10 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তার সফরসঙ্গী হয়েছেন 2 পুত্রবধূ সহ 9 জন। এর আগে বিকেলে তারেক রহমানের বাসা থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আসেন খালেদা জিয়া। এ সময় রাস্তার 2 পাশে দাঁড়িয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির নেতাকর্মী ও সাধারণ বাংলাদেশিরা খালেদা জিয়াকে হাত নেড়ে বিদায় জানান। অনেকেই তার দেশে ফেরা নিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস। আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতি বাংলাদেশের অপর নাম জিয়া পরিবার, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, বাংলাদেশের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশে বিদেশের সকল মানুষকে অনুরোধ করব যাতে মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে বাংলাদেশে পৌঁছতে পারেন, দোয়া করবেন। বাংলাদেশ হবে শহীদ জিয়ার বাংলাদেশ। কালকে ঢাকার রাজপথ হবে মানুষের লোকারণ্য, ইনশাল্লাহ। লক্ষ লক্ষ লোক কালকে ঢাকায় নামবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে চলতি বছরে 7 জানুয়ারি নানা জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের বাসায় থেকে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন এই সাবেক প্রধানমন্ত্রী। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসার ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে ডিএমপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, ব্যাচ সহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এজন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাচ কিনছি। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেওয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রস্তুত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজাকেও। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের থাকবে। ম্যাডামের বাসার যে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ না যায় সেদিকেও আমরা নজর রাখবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে
আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসে দেখা হচ্ছে। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছে আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে পুরো যে এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে 2024 সালে 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া এই সাজা স্থগিত হয়। জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর খানের বাসভবন। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান, নিয়াজ মোর্শেদ। শুরুতে চলে যাচ্ছে সাফওয়ানের কাছে। সাফওয়ান, বেগম জিয়াকে বরণে বিমানবন্দর এলাকায় প্রস্তুতি এবং নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। মার্জানা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আজ সকাল 10:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং সকাল থেকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তার আগমন উপলক্ষে এই বিমানবন্দরে আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দরের 8 নম্বর গেটে। এখান থেকে আসলে বের হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং সকাল থেকে আসলে ক্ষণে ক্ষণে এই জায়গার যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে বাড়ানো হচ্ছিল। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিমান বাহিনীর সদস্যরা তারা প্রথমে আসলে নিরাপত্তার জন্য 8 নম্বর গেট সেখানে আসলে ছিলেন এবং তারপরে কিন্তু একে একে পুলিশের বিপুল পরিমাণে সদস্য এবং পাশাপাশি র্যাব সহ বিমানবন্দরে একটি কুইক রেসপন্স টিম রয়েছে, তাদেরকেও একই সাথে তারা আসলে একটি বিশেষায়িত টিম, তাদেরকেও কিন্তু আমরা এই বিমানবন্দর 8 নম্বর গেটের বাইরে তার নিরাপত্তার জন্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে সম্পূর্ণভাবে বিমানবন্দরের যে 8 নম্বর কার্গো গেটটি রয়েছে এখানে জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু আসলে নিরুৎসাহিত করা হচ্ছে এবং প্রয়োজন ছাড়া এখানে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি গণমাধ্যম সদস্যরাও রয়েছে। তবে বিএনপির যে নেতাকর্মীদের আসলে রাস্তার দুধারে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য দাঁড়ানোর কথা ছিল, আমরা এখন পর্যন্ত এই বিমানবন্দরের যে ভেতর দিকটা রয়েছে
এই এলাকায় তাদেরকে আমরা দেখতে পাইনি, তবে বিএনপির আসলে মিডিয়া উইং, তাদের মিডিয়া উইংয়ের যে সদস্য তাদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা ছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী তাকে আমরা দেখতে পেয়েছি, তিনি এসেছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে, তবে তিনি এখানে অবস্থান করেনি, তিনি কিছুক্ষণ থেকে আবার এখান থেকে চলে গেছে। তো আসলে খালেদা জিয়া গত 7ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং দীর্ঘ 4 মাস সেখানে তিনি আসলে চিকিৎসা গ্রহণ করেছেন এবং লন্ডন ক্লিনিকে তিনি 17 দিন আসলে ছিলেন, ভর্তি ছিলেন। এরপর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি বাকিটা যে সময় সেখানে থেকে আসলে বাকি যে চিকিৎসা সেটি কিন্তু নিয়েছেন। আসলে খালেদা জিয়ার আগমন উপলক্ষে সারা দেশব্যাপী বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি আমেজ আসলে কাজ করছে এবং সকাল থেকেই তারা কিন্তু এই যে বিমানবন্দর এলাকার আশপাশ থেকে শুরু করে একেবারে খালেদা জিয়ার যে বাসভবন গুলশান পর্যন্ত দুধারে তাদেরকে আসলে দাঁড়ানোর কথা রয়েছে এবং তাদের আসলে নির্দেশনা অনুযায়ী তারা আসলে এই এক হাতে জাতীয় পতাকা এবং অন্য হাতে বিএনপি জাতীয়বাদী দল বিএনপির পতাকা নিয়ে তারা আসলে দাঁড়ানোর কথা রয়েছে। তো সবশেষ মিলিয়ে আমরা সকাল থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা দেখতে পাচ্ছি, আসলে ব্যাপক যে নিরাপত্তার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটিই কিন্তু আসলে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে অবতরণ করতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। তো আমরা এই মুহূর্তে যেতে চাই খিলক্ষেত এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি তো খিলক্ষেতে রয়েছেন এবং সর্বশেষ সেখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জীবনযুদ্ধের সংগ্রামী ধ্রুবতারা এবং সেই সাথে মুক্তিকামী মানুষের হৃদয় খচিত নাম বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরছে এবং সেই দেশে ফেরার তাগিদে কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে জনগণের এবং নেতাকর্মীদের যে একেবারে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সকাল থেকেই কিন্তু তারা এখানে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং হাতে জাতীয় পতাকা সেই সাথে দলীয় পতাকা নিয়ে তারা তাদের যে প্রিয় নেত্রী তাকে স্বাগত জানানোর জন্য তারা এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবং যদি বলি আপনাকে যে যেমন নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস, একটা উৎসব, সেই সাথে কিন্তু প্রকৃতিও কিন্তু সেদেশে কিন্তু এক অপরূপ মায়া। কিন্তু যদি একটু আরো একটু বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুই ধারে মানে ফুটপাতে কিন্তু আসলে তারা এখানে বসে রয়েছেন এবং তারা কিন্তু বলেছেন। আমরা যদি একটু কথা বলি আপা, আজকে আপনারা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, দেশের একটি বেগম খালেদা জিয়া আসছেন, আপনাদের আবেগের জায়গাটা যদি আমাদেরকে একটু বলেন। খালেদা আমাদের হৃদয়ের স্পন্দন, খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম, খালেদা জিয়া মানে গণতন্ত্রের অনন্ত প্রহরী। আজকে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশের মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী, যিনি দীর্ঘ 17 বছর পর আজকে দেশের মাটিতে তার পদার্পণ হবে, তার জন্য আজকে সারা বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা উচ্ছ্বসিত এবং আনন্দিত। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে যত ক্লান্তিকাল এসেছে, দেশের সকল ক্লান্তিকাল দূর হয়েছে। আগামী দিনে আমরা যে গণতন্ত্রহীনতার একটা সংস্কৃতির মধ্যে আছি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, দেশনায়ক জনাব তারেক রহমানের মাধ্যমে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু আসলে আজকে যে নেতাকর্মীদের একটা বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু এখন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু আপনারা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে তারাও কিন্তু আসলে বেশ কর্মতৎপর রয়েছে যেন কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনোভাবেই যেন নেতাকর্মীরা ফুটপাত ছেড়ে যেন সড়কে না চলে আসে, সেটি কিন্তু আসলে তারা বেশ একেবারে নজরদারিতে রেখেছেন এবং যান চলাচলে কিন্তু আসলে কোনো ব্যাহত হচ্ছে না এবং যান চলাচল কিন্তু একেবারেই কিন্তু আপনার ঠিক স্বাভাবিকভাবে চলছে এবং যদি বিশেষ করে সেনাবাহিনী কিন্তু এখানে বেশ তৎপর রয়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, তারাও আসলে বিষয়টি খুব নজরদারিতে রাখছেন তারা। এবং যদিও আজকে একটা এসএসসি পরীক্ষা রয়েছে, সেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু আসলে জানি কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং কোনো ধরনের তাদের চলাচলের জন্য কোনো ধরনের কোনো বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু মানার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর খিলক্ষেত থেকে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন বেগম জিয়ার অভ্যর্থনার প্রস্তুতি সম্পর্কে।
দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সাইফুর রিপন রয়েছেন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইফুল, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বেগম জিয়াকে বরণে গুলশান বাসভবনে আসলে কি ধরনের প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের ফিরোজা বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে আসতে শুরু করেছেন এবং আপনি জানেন যে বেলা 10:30 নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই আগমন, সেই আগমন উপলক্ষে কিন্তু ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক নেতাকর্মীরা এসছেন এবং বিশেষ করে ঢাকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সুনির্দিষ্ট ঢাকার নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য সুনির্দিষ্ট এলাকাগুলো নির্ধারিত করে দেওয়া হলেও ঢাকার বাইরের থেকে যারা আসছেন আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু তাদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে ফিরোজার বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা সকাল থেকেই দেখছি সেনাবাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী সিএসএফ তারা কিন্তু ইতিমধ্যেই সকাল 7:30টার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দুটো গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে তাকে বরণ করতে এবং তিনি যেই গাড়িতে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই গাড়িতেই কিন্তু তাকে বরণ করা হবে এবং এই তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আমরা যদি একটু আশেপাশে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই গুলশান এলাকায় অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু গত 2 দিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেটি আহ্বান জানিয়েছেন, যেহেতু একটি কর্মব্যস্ত দিন এবং পাশাপাশি আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং যানবাহন চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু বিবেচনায় রেখে নেতাকর্মীদের সড়কের 2 পাশে অবস্থান নেওয়ার কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়িবহর, সেই গাড়িবহরের সাথে অন্য কোনো মোটর সাইকেলের কিংবা গাড়ির অন্য কোনো গাড়ি, বহরের বাইরের কোনো গাড়ি কিংবা মোটর সাইকেল যেন না থাকে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে এবং বিএনপি নেতাকর্মীদের যেটি বলা হয়েছে যে সড়কগুলোতে যেন তারা বিক্ষিপ্তভাবে চলাচল করে সড়কে কোনো ধরনের যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন স্বাচ্ছন্দ্যে সাধারণ মানুষের চলাচল যেন নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিশ্চিত রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাস্তার 2 পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু এই বছরেরই 8 জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান এবং আপনি যেমনটি জানেন যে 8 জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে প্রায় 17 দিন চিকিৎসা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন এবং প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শামিলা রহমানকে নিয়ে তিনি দেশে ফিরছেন এবং
ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং বেলা 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বহনকারী যে বিমানটি সেটি অবতরণের কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখান থেকে তাকে স্বাগত জানিয়ে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা হবে। মারজান। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার আগমনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। জানাবো পরবর্তী খবর। রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা 6:45টায় সিরাজ সেন্টার শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ভবনটির ছাদ ও বিভিন্ন ফ্লোর থেকে 100 জনকে জীবিত উদ্ধার করে দমকল বাহিনী। তবে আগুনের ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এর আগে 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ যায় 46 জনের। বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে। দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো এলাকা মানে ছায়া যায়। তারপর এখানে যে যথেষ্ট মানুষ ছিল, যারা রেসিডেন্সিয়াল বাসা বাড়ি তারা অর্ধেকের মতো সবাই উপরে ছাদে থেকে হাত নাড়া দিচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোটা দাগে 32টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে মোট বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্দা তারুণ্যের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। স্বাস্থ্য খাতে দুঃস্থ দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন অপু।
সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিসিএএমএম নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চাওয়া অনুযায়ী ঈদের মতো উৎসবমুখর হবে নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মানুষ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, সে ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, এটা আমরা সেই ওয়াদা তো কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আগে রাজনৈতিক ফয়সালা জরুরি, কোনো বিতর্কে জড়াতে চায় না কমিশন। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেই ব্যবস্থা নেব, কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সভায় ময়মনসিংহ অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকায় দুটি গুদামে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে অভিযান চালায় তারা। খবর পেয়ে পালিয়ে যায় জড়িত দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এইচ হিমেলের রিপোর্টে বিস্তারিত জানব। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকার আরকে এন্টারপ্রাইজের দুইটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে মিলে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল। খাদ্য অধিদপ্তরের বস্তার মোড়ক পাল্টে নামকরণ করা হয় নুরানি আটা ও চাল। পরে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় তেল সহ জব্দ করা হয় আরও কিছু পণ্য। সরকারি ট্যাগযুক্ত আটা ও চাল কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিতে পারেনি অভিযানের সঙ্গে থাকা রেশনিং কর্মকর্তা। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা। তো এই বস্তাগুলো সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ নাই, তবে এগুলো সুকৌশলে অনেকদিন ধরে এগুলো জড়ো করেছে বলে মনে হচ্ছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদেরকে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। সরকারি খাদ্যপণ্যের কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। সাভারের ধামরাইয়ে তৃতীয় শ্রেণীর এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ জোবায়ের আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রয়্যাল ইউনিয়নের খরারচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে। শিশু আবাসিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করছিল। অভিযুক্ত শিক্ষক রাতে শিশুটিকে ডেকে নিয়ে নির্যাতন করে। পরদিন শিশুটি তার মাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। রয়্যাল ইউনিয়নের খরারচর তালিমুল কোরআন মাদ্রাসায় একটি ছেলে বলাৎকারের শিকার হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত থানা পুলিশ মাদ্রাসায় যায় এবং ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে এবং ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসারই শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জের দোজারা বাজারে তুচ্ছ বিষয়কে নিয়ে বিরোধের জেরে 11 বছর বয়সী কিশোর হোসেন মিয়া ছুরিকাঘাতে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা 7টায় ঘটনা ঘটে। হোসেন মিয়া পূর্ব নৈনগাঁও গ্রামের সাকিব আলীর ছেলে। অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা 18 বছর বয়সী হোসাইন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। স্থানীয়রা জানায় নিহত অভিযুক্ত উভয়ের বন্ধু ও প্রতিবেশী। মাত্র 500 টাকা না দেওয়ার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় 2টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দোজারা বাজার থানার ওসি জাহিদুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
ছেলে, নাম তার হুসন, তাকে কেবা কারা, স্টেপিং করেছে, গলায় কাটা দাগ এবং পেট স্টেপিং আছে এবং তাকে চিকিৎসক হাসপাতালে গেছে। আমরা সংবাদটা তাৎক্ষণিক হাসপাতালে গেছি এবং গিয়ে তাকে মৃত অবস্থা পাইছি। আমরা তাকে এই লাশ উদ্ধার করেছি এবং তার মৃত্যুর কারণের জন্য আমরা পোস্টমর্টম পাঠিয়েছি এবং এই ঘটনার সহিত কেবা কারা জড়িত আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। নাব্য সংকটে বছরের প্রায় 6 মাসই ফেরি চলাচল ব্যাহত হয় দেশের গুরুত্বপূর্ণ 2 নৌরুট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়ায়, যা এই 2 নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংকট নিরসনে প্রতি বছর অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। আব্দুল আলেমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রবেশপথ আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। প্রায় সারা বছরই নাব্য সংকটে ভোগে গুরুত্বপূর্ণ এই নৌরুট দুটি। বিআইডব্লিউটিএ নাব্যতা রক্ষায় ড্রেজিং করলেও কার্যত কোনো সুফল হয় না। ফেরি চলাচল ব্যাহত হলে গণযোগাযোগ ছাড়াও মারাত্মক প্রভাব পড়ে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। স্থায়ী সমাধানে 2 নৌরুটে সেতু নির্মাণ ও স্থায়ী ড্রেজিং করে কার্যত নৌচ্যানেল নির্মাণের দাবি যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। ঘন্টা বা ঘন্টা দেরি হয়, ড্রেজিং করে দেরি হয়, মানে আমাদের অনেক কষ্ট হয়। সরকার যদি আমাদের এখান থেকে একটা এপার ওপার একটা ব্রিজের মতন ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের পাবলিকের পক্ষে ভালো হবে, জনগণের স্বার্থে ভালো হবে। লোক দেখানো ড্রেজিং করে, ভালো চলে আবার সর পড়ে যায়। আমাদের যদি একটা সেতু করে দিত আমরা খুব বাঁচতাম। এদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেজিং এর সময় নদীর বালুমাটি নদীতে ফেলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ করছে সুশাসনের জন্য নাগরিক। নদীর নিচ থেকে বালু উত্তোলন করে সেটা কিন্তু নদীর পাশেই ফেলা হয়, যার কারণে ওই বালুগুলো কিন্তু আবার নদীতে যাচ্ছে এবং সেই ড্রেজিং এর ফলে যে ফলাফলটা আসার কথা সেটা কিন্তু আসছে না। প্রায় সারা বছরই নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চালু রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি। আর পরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি অস্বীকার করে দায় পরামর্শকদের উপর চাপালো বিআইডব্লিউটিসি। অপরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করার সুযোগ নেই, কারণ এটা তো আপনার রাষ্ট্রীয় একটা বিষয়। বিআইডব্লিউটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের বিভাগ এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ এবং আমাদের পরামর্শ প্রতিষ্ঠান সিইজিএ তাদের পরামর্শ অনুযায়ী আমরা ড্রেজিংটা করে থাকি। প্রায় সারা বছরই ড্রেজিংটা মেনটেন করে চ্যানেলটা চালু রাখতে হয়। নাব্যতা সংকট খুব বেশি প্রকট আকার ধারণ করলে সেক্ষেত্রে ড্রেজিং করার জন্য ফেরি চলাচল আমাদের মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। একটি স্থায়ী সেতু তৈরি হলে দুর্ভোগ কমার পাশাপাশি উন্নয়ন ও বাণিজ্যের গতিও বহুগুণে বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা লোকসাহিত্যকে বিশ্ব দরবারে সম্মানিত করা ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে, কিন্তু নতুন প্রজন্ম তার সম্পর্কে তেমন কিছুই জানে না। কালের স্রোতে হারিয়ে যাচ্ছে তার স্মৃতি। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, মানুষের মধ্যে আসলে চন্দ্রকুমার দে সম্পর্কে কি ধরনের ধারণা রয়েছে, কিভাবে তার স্মৃতিগুলো সংরক্ষণ করা যেতে পারে আমাদের জানাবেন। মার্জিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি একটু বলতে চাই, বাংলা যে লোক সাহিত্য, বিশেষ করে লোক সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা কিন্তু ছিলেন চন্দ্রকুমার দে। এই চন্দ্রকুমার দে সংগ্রহিত যে গ্রামাঞ্চলের এই যে ময়মনসিংহের, পূর্ব ময়মনসিংহের সাধারণ মানুষের লোকমুখের যে বিভিন্ন গাথা কাহিনী, সেসব কিন্তু তিনি শত বছর আগে সংগ্রহ করে এগুলোকে তিনি সংগ্রহ করার ফলে এগুলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কিন্তু ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়েছিল 1913 সালে। সেই গীতিকাটি প্রকাশের পর কিন্তু বাংলা সাহিত্যে একটি আলোড়ন সৃষ্টি করেছিল এবং বিশেষ করে বাংলা লোক সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো যিনি সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে, এই চন্দ্রকুমার দের জন্ম ভিটা, এটি হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌর শহরের আইথর গ্রামে। এই আইথর গ্রামের এই বাড়িতে কিন্তু চন্দ্রকুমার দে 1889 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো আজকে যে নতুন প্রজন্ম তারা কিন্তু আসলে এই চন্দ্রকুমার দে সম্পর্কে একেবারেই জানে না বললে কিন্তু চলে। তো আমরা এই বাড়িতে যারা বসবাস করছেন ক্রয় সূত্রে মালিকানা নিয়ে, আমি তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই বাড়িতে আপনারা কিভাবে আছেন? মালিক হয়েছি আমরা, কিনা রাখছি। চন্দ্রকুমার দেব
বাইকনার গাছ থেকে দলিল আছে, চিন্না রাখছি আমরা, আমরা এই বাড়ির বসবাস করি। আপনারা শুনছিলেন যে এখানকার যিনি বসবাস করছেন জুবেদ আক্তার নামে একজন, তিনি কিন্তু বলছিলেন যে তারা চন্দ্রকুমারদের এক ভাগনার কাছ থেকে তারা কিন্তু এই জায়গা জমি ক্রয় সূত্রে রেখে তারা বসবাস করছেন। আমরা এই বাড়ির আরেকজন বাসিন্দার কাছে জানবো। আচ্ছা, এখানে চন্দ্রকুমারদেরকে নিয়ে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনার বহুত দিন ধরে আমরা শুরু থেকে দেখতে আসা যাওয়া লোকজন করতে যাইতে আমরা বনের সেটের জোগাড় টোগাল করে দেই, তবে এই যে ওনার জায়গাটা কোনো কিছু করবো, উনি তো আমরা দেখতেছি না জায়গাটা কোনো কিছু করতে, এই বেলা এটা আইলে পরে ওরা কোনো কিছু করে না। এখন যদি কোনো কিছু করতে চায় তাহলে আমরা জমি কিনে রাখছি, আমরা কাছ থেকে সরকার চাই দিলে একটু জায়গা দিতে হবে, তাহলে আমরা দিলেও তো। শুনছিলেন যে এখানে আরেকজন কিন্তু বলছিলেন যে তারা জায়গা দিতে রাজি আছে। আমরা একটু জানবো যে নতুন প্রজন্ম কেমন জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে 100 বছরের উপরে উনি চন্দ্রকুমার দে আসছেন গীতিকার। আজকে এই 2 নম্বর ওয়ার্ড নেত্রকোনা জেলা এবং কেন্দুয়া পৌরসভা আমরা বাসিন্দা। আমরা জানি উনি গীতিকার ছিলেন, খুব নামি ডাকি লোক ছিলেন। আশা করি যে এই কাজের জন্য কিছু সরকার যেন কিছু টাকা পয়সা বরাদ্দ করে। আপনারা শুনছিলেন যে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন এবং চন্দ্রকুমারদের বাড়িতে যারা বসবাস করছেন তারা কিন্তু বলছিলেন যে নতুন প্রজন্ম কিন্তু এই চন্দ্রকুমারদের নামটিও পর্যন্ত তারা জানে না। তো আমরা কথা বলেছি এখানকার যে প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই এই কেন্দ্র উপজেলাকে তারা লোক সংস্কৃতির রাজধানী হিসাবে কিন্তু ব্র্যান্ডিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং চন্দ্রকুমারদের নামে একটি লোক সংস্কৃতি কেন্দ্র এখানে প্রতিষ্ঠার দাবি কিন্তু সর্বস্তরের মানুষ জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে চন্দ্রকুমারদের জন্ম ভিটা থেকে সর্বশেষ তথ্য। জিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলা লোকসাহিত্যের অন্যতম ধারক চন্দ্রকুমার দে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান।